আমার সঙ্গে প্রথম একটা ক্লাবের অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল ওই সন্দেশখালীর বাদশা, যিনি এখন জেল গহ্বরে আছেন। কতদিন এই সরকারের আইন রাখতে পারবে আমার সন্দেহ আছে, নির্বাচনের আগে না বেরিয়ে যায়। যে মায়েরা, যে বোনেরা আজকের একটু নিঃশ্বাস ছাড়ছেন, যা আমরা একটু সাহস পেলাম, আমরা একটু আশ্রয় পেলাম এই কোর্টের মাধ্যমে, বিচারপতিদের আশ্বাসে এবং এই যে অপরাধীদের গ্রেপ্তারের ফলে, যে অপরাধী পুলিশের সহায়তায় 56-58 দিন ওই সন্দেশখালীর অভ্যন্তরে ছিল এবং যে কথাটা একমাত্রই নিরাপদ প্রকাশ্যেই বলেছিল, সন্দেশখালীর বেচার বাদশা কোথাও যায়নি, সন্দেশখালীর গ্রামে এই পাড়ার মধ্যে সে পুলিশের আশ্রয়ে আশ্রিত হয়ে আছে। প্রমাণও তাই হলো। সুতরাং আমার খুব সন্দেহ আছে কতদিন আমরা এই মায়েদের নিরাপত্তা দিতে পারবো। আমার শুধু মনে পড়ে বিধানসভায় দাঁড়িয়ে যেদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন আশ্বাস দেয়, যে কথা শুধু আশ্বাসের বাণী হিসাবে থাকে, প্রকাশ্যে যে কথা বলেন বাস্তবে চার পরিণত হয় না। আপনারা পার্লামেন্টের নির্বাচনের সামনে মুখোমুখি দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? বিগত পার্লামেন্টের সদস্য যিনি ছিলেন, কোথায় তিনি? কতবার আপনাদের এই এলাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন? যে পার্লামেন্টে একটা জাতি ধর্মের কেন্দ্র করে একটা রাষ্ট্রের সমাজ ব্যবস্থাটা পরিচালিত করতে চায়, যারা দেশের স্বাধীনতাটাকে বিকিয়ে দিতে চায়, মা বোনেদের ইজ্জত ধুলোয় লুণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে এখানকার সাংসদ কদিন বিধানসভায় প্রশ্ন তুলেছেন? কি প্রশ্ন তুলেছেন এলাকা সম্পর্কে আমাদের কারোর জানা নেই। আমি জানি প্রায় সমস্ত জায়গায় এই দুটো দল, একদিকে কেন্দ্রের সরকারের আশ্রিত যে দল বিজেপি, আর এখানকার রাজ্য সরকারের আশ্রিত পোষিত দল যে তৃণমূল, এরা প্রার্থীগুলো বাছাই করে এই গ্রাম থেকে রাজনীতি করে আসা বা একেবারে তলা থেকে ব্রাঞ্চ থেকে জেলা পর্যন্ত রাজ্য পর্যন্ত গড়ে ওঠা যে সংগঠক, তাদেরকে কখনো রাজনীতিতে জনপ্রতিনিধিত্বের জায়গায় আনেন না। কেন? তারা চোখে ধুলো দিতে চায়। কখনো তারা খেলোয়াড়কে আনেন, কখনো তারা অভিনেত্রীদের আনেন, যাদের বিন্দুমাত্র সময় নেই জনসাধারণের কথা সংসদে বা বিধানসভার অধিবেশনে তোলা, যারা কখনোই সরকারের নীতির বিরোধিতা করতে পারে না। বিধানসভা থেকে, এই রাজ্য থেকে যারা দিল্লিতে গেছেন সংসদ হয়ে, সেখানে কৃষকরা তাদের মন্ত্রীর গাড়ি চেয়ে মেরে যাচ্ছে, শত শত কৃষকরা না খেয়ে বৃষ্টিতে রোদে পুড়ে মরছে, এই সংসদরা চোখে দেখতে পায় না। সেখানে আইন যা পাশ হচ্ছে, কৃষি আইনগুলো, এখানকার সংসদরা তার আগে সংসদ অধিবেশন কক্ষ ছেড়ে চলে আসেন, তারা কানে শোনেন না, চোখে দেখেন না। সুতরাং সেই কারণে কমরেড মিলি চক্রবর্তী ঠিক কথাই বলছিলেন, এমন একজনকে সংসদ করে পাঠাতে হবে যাদের জীবন, যাদের ইতিহাস, যাদের লড়াই, যাদের সংগ্রাম মানুষের সাথে অতীতে ছিল, আজও আছে। তাদেরকে পাঠাতে হবে যারা মানুষের সঙ্গে থেকে সেই কথাগুলো বলতে পারে। যে বিধানসভার সদস্যরা নিজেদের বেতন বাড়িয়ে নেয় লাখ টাকা, এক বছরে 1 লাখ টাকা বাড়িয়ে নেয়, নিজেদের বেতন বাড়িয়ে নেয়, বলার কিছু নেই। আমরা এ কথা কখনোই সমর্থন করতে পারি না। যারা তাকিয়ে দেখে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছনছ হচ্ছে পঞ্চায়েতগুলোতে, পুরসভাগুলোতে, তার বিচার কে করবে? কখনোই শুনিনি রাজ্যের মন্ত্রী কোন এক
খারাপ ঘটনার সঙ্গে যুক্ত হয়ে দোষী প্রমাণিত হয় যখন, জেলে যায় যখন, মন্ত্রিত্ব কাটতে 1 বছর সময় লেগে যায়। জেলখানায় বসে আমাদের রাজ্যে দুজন মন্ত্রী প্রতি মাসে লক্ষাধিক টাকা সমস্ত রকমের সুযোগ সুবিধে বেতন সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, অথচ একদিনের জন্য আমাদের এই রাজ্যের অধ্যক্ষ, বিধানসভার অধ্যক্ষ একদিনও তাদের সাসপেন্ড করেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলনেত্রী, তিনি বলেন না এরা অযোগ্য বিধায়ক, অযোগ্য মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিসভার থেকে বের করে দেওয়া হলো, বিধানসভার সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। করে না এরা। অন্যায় আর দুর্নীতি এদের একদম মাথা পর্যন্ত, নখ থেকে মাথা পর্যন্ত। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের তো বটে, আর আজকের মহিলা সংগঠনের পক্ষ থেকে যে মায়েরা, বোনেরা, দিদিরা এখানে সংগঠিত হয়েছেন, সন্দেশখালীর ছবিটা শুধু স্মরণ রাখবেন। মহিলারা পারেন অত্যাচারকে রুখে দিতে, অপরাধীকে রুখে দিতে, দুষ্ট লোকদের তাড়া করতে, পুলিশকে বাধ্য করতে, যে দুষ্টদের ধরে নিয়ে জেলে পাঠানো। সুতরাং আপনাদের কাছে সেই আহ্বান রাখবো, কতদিন আর সহ্য করব বলতে পারেন? কতদিন, কত বছর, কত যুগ? রাজ্য আর কেন্দ্র মিলে সারা দেশ আর সারা রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে।